আচ্ছা, দেখো, আজ আমরা এই ক্লাসে সার্কেল রিলেটেড যেসব কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে সেই কোশ্চেন গুলো আজ আমরা আলোচনা করব। দেখো, আজ এই বৃত্ত থেকে আমি 20টা কোশ্চেন দেখেছি। এই 20টা কোশ্চেন যদি আমরা ভালো করে দেখে নিই, ভালো করে বুঝে নিই, তাহলে এই রকমই কোশ্চেন কিন্তু তোমাদেরও পরীক্ষায় আসবে। আজকের কোশ্চেন গুলো সব আরআরবির কোশ্চেন। তো চলো দেখা যাক কি কোশ্চেন আছে বৃত্ত থেকে। হ্যাঁ, অবশ্যই এই ক্লাসটা দেখার আগে তোমরা বৃত্তের যেটা থিওরি ক্লাস, কনসেপ্ট ক্লাসটা, সেটা অবশ্যই দেখে নিন। ঠিক আছে, চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, কি 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমাকে পরিধি দেওয়া আছে, পরিধি দেওয়া আছে। এবার বলো পরিধির ফর্মুলা কি হয়? পরিধির ফর্মুলা 2 পাই আর। আশা করছি মনে আছে। সে- সেটারই মান কত বলে দিয়েছে? 22 সেন্টিমিটার, তাই তো? তাহলে দেখো, এখান থেকে আমি আর এর মানটা বের করতে পারি না? কিভাবে? 2 22, পায়ের মান কত? 22-এর 7 ইন্টু আর। আর ডান সাইডে আছে 22, 22 22 কেটে যাবে। তাহলে আর সমান কত হয়ে যাবে? এদিকে 2/7 আছে, ডান দিকে চলে গেলে 7/2। তাহলে আর হয়ে গেল 7/2 সেন্টিমিটার। এবার আমাকে কি বার করতে বলেছে? ক্ষেত্রফল। দেখো, সহজ জিনিস। ক্ষেত্রফল ফর্মুলা কি? বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের ভ্যালু আমরা জানি 22-এর 7, আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি 7/2। যেহেতু স্কোয়ার আছে সেই জন্য দুবার লিখবো আমরা। 7 7 কেটে যাবে, 2-এর সাথে একটা কেটে দাও, 11। তাহলে 7 11 77 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 2। 77/2 মানে 38.5 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। অপশন ডি। ক্লিয়ার? পুরোপুরি একটা ফর্মুলা বেসড কোশ্চেন। চলো নেক্সট। নেক্সট দেখো কি দেওয়া আছে, একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে 16 মিটার। ব্যাস দেওয়া আছে, ব্যাস। ব্যাস মানে কি? ডায়ামিটার। ডায়ামিটার দেওয়া আছে 16। ঠিক আছে, এবারে ব্যাস যদি এটা হয়, ব্যাসার্ধ কত হবে? হ্যাঁ, ব্যাসার্ধ আমরা জানি ব্যাসের কি হয়? অর্ধেক হয়। তাহলে ব্যাসের অর্ধেক মানে কত? 8 মিটার হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি কি হয়? ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, তাই তো? পাই মানে 22-এর 7, আর মানে 8 × 8। আচ্ছা সরি, দেখো অপশনে আমাকে সব পাই গুলো রেখেই দিয়েছে, তাহলে পায়ের মান বসানো এখানে দরকার নেই, তাই না? তাহলে 8 8 64 হয়ে যাবে। আর 22-এর 7 মানে কত? পাই। তাহলে 64 পাই মিটার স্কোয়ার। অপশন সি। দেখো, সিভিল 2 এর কোশ্চেন 22-এর। তো নর্মাল কোশ্চেন, শুধু ফর্মুলার উপর বেস করে। চলো নেক্সট আছে। নেক্সট দেখো, দেওয়া দেওয়া আছে একটা বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল যেটা আমরা জানি হয় পাই আর স্কোয়ার, সেটা দেওয়া আছে 154 বর্গ সেন্টিমিটার। তো এখান থেকে দেখো আর এর মানটা বার করবো। পাই এর মান তো জানি আমি, 22-এর 7 ইন্টু আর স্কোয়ার। এটা মানে কত দেওয়া আছে? 154। আর স্কোয়ার সমান 154। এটা ডান দিকে গেলে 7 ওপরে চলে আসবে, নিচে চলে আসবে 22। দেখো আমি 11 দিয়ে কাটছি, 11 2 22, এটা হবে 11 × 4 = 40। যদি আবার কাটবে 2 7 দিয়ে 14। এবার আর স্কোয়ার মানে হচ্ছে 7 × 7। আর সমান কত হয়ে যাবে? এটা রুট হয়ে যাবে, তাই না? এটা যদি রুট হয়ে যায় তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে চলে আসবে। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 7। আমি জানতে চাইছি কি বৃত্তটার পরিধি। এটা পরিধির ফর্মুলা কি বলুন? পরিধি হয় 2 পাই আর। 2 × পাই এর ভ্যালু হচ্ছে 22-এর 7, আর 7 7 কেটে যাবে, 22 2 44 হয়ে যাবে পরিধি। 44 মানে অপশন বি। ক্লিয়ার? দেখো কত ইজি ইজি কোশ্চেন সব পরীক্ষায় এসছে, শুধুমাত্র ফর্মুলা জানতে হবে আর কিচ্ছু না। নেক্সট হবে, এখানে দিয়েছে যে যদি একটা বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যিক মান সমান হয়,
এবার সাংখ্যিক মান কেন দেওয়া আছে সেটা আগের ভিডিওতেই বলেছি। পরিধি যেটা, সেটার ইউনিট বা একক দেখবে হয় সেন্টিমিটার হবে বা মিটার হবে, এরকম টাইপের হবে। আর ক্ষেত্রফলের হয় সেটাই সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার, এই স্কোয়ারটা চলে আসে বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার। তো এককটা তো কোনোদিন একই হবে না, শুধুমাত্র সংখ্যাটা একই হবে, সেই জন্য এখানে দেওয়া থাকে সাংখ্যিক মান, তাই না? এবার বলো বৃত্তের পরিধি, পরিধির মানটা এবং ক্ষেত্রফলের মানটা বলেছে সমান। তাহলে পরিধি ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল আমি লিখতে পারি। পরিধি কি হয় বলো, 2 পাই আর, আর ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে দুদিকে পাই পাই কেটে যাবে। আর ইজ ইকুয়াল আর স্কোয়ার মানে কি, আর ইন্টু আর, তাহলে একটা আর এর সঙ্গে তো একটা আর কেটে যাবে। আর এর ভ্যালু কত চলে আসছে, 2। ব্যাসার্ধ কত হয়ে যাবে, 2। কি জানতে চেয়েছে, বৃত্তটি, আচ্ছা ব্যাসার্ধ জানতে চেয়েছে, ব্যাসার্ধ পেয়ে গেলাম আমি কত, 2, অপশন বি। ক্লিয়ার? দেখো কত সহজ করছে। নেক্সট দেখি, দেখো দেওয়া আছে একটা বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি করবে। তাহলে ব্যাসার্ধ 5% বৃদ্ধি করা হলো, মানে আগে যদি থাকে আর এখন 5% বৃদ্ধি করা হলো মানে কত। আচ্ছা, আগে যদি আমি ভেঙে নিই 5%, 5% মানে কত, 5/100। কাটাকাটি করলে 1/2। নিচেরটা যদি অরিজিনাল ধরি বা আগের ধরি, আগে যদি 20 ছিল, এখন 1 আরো বেড়ে গেছে, তাই না? 1/20 মানে কি, 21। বোঝা যাচ্ছে তো? বা তুমি যদি বলো 5% বৃদ্ধি মানে কি, আগে যদি 100 ছিল এখন হয়ে গেছে 105। তাই এটাকেই কাটাকাটি করুন, 20 আর 21 চলে আসবে। ঠিক আছে, তাহলে ইহার ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি হবে। আচ্ছা ব্যাসার্ধ হয়ে গেল, এটা এই ব্যাসার্ধ মানে কি আর, এবার ক্ষেত্রফল যদি আমি বার করি, ক্ষেত্রফল তাহলে কি হয়ে গেল, পাই আর স্কোয়ার। তাহলে তো এইটা তো হচ্ছে আর, এটার স্কোয়ার করতে হবে, আর সামনে একটা কি চলে আসবে, পাই। এটা ব্যাসার্ধের অনুপাত ছিল, আর ক্ষেত্রফল অনুপাত যদি করি তাহলে এটা হবে, এটার ক্ষেত্রে কি হবে, পাই একটা চলে আসবে, আর আর স্কোয়ার মানে 21 স্কোয়ার, পাই পাই তো কেটে যাবে। 20 স্কোয়ার আর 21 স্কোয়ার, 20 স্কোয়ার মানে 400, 21 স্কোয়ার মানে 441। এবার কোশ্চেন করেছে শতকরা কত বৃদ্ধি হলো ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যে বৃদ্ধি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, বৃদ্ধি কত হচ্ছে না, 41 বেড়েছে। শতকরা বার করতে গেলে কি করতে হবে, 41 বেড়েছে বাই আগে যত ছিল, মানে অ্যাকচুয়াল যত, সেটা কত, 400। শতকরা বলেছে সেই জন্য ইন্টু হয়ে যাবে 100। জাস্ট এটা একটু ক্যালকুলেশন করে নেবে, 10.25%, অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, আশা করছি বুঝতে পারছি জিনিসটা। নেক্সট দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে একটা বৃত্তের পরিধি তার ব্যাসের থেকে 15 মিটার অধিক। পরিধি তার ব্যাসের থেকে 15 মিটার অধিক, তাহলে পরিধি হয় আমরা জানি 2 পাই আর, তাই তো, এটা হচ্ছে পরিধি। আচ্ছা ব্যাস কত হবে বলো, দেখো ব্যাসার্ধকে আমরা কি লিখবো, ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা কি লিখি আর, তাহলে ব্যাস কত হবে, না, এটার ডবল হবে, ব্যাসের ডবল হবে, তাহলে 2 আর, তাই না? এবারে দেখো কোশ্চেনটা কি দিয়েছে, পরিধি ব্যাসের থেকে 15 মিটার অধিক, কে অধিক, পরিধি। পরিধি ব্যাসের থেকে 15 মিটার অধিক, তাহলে পরিধির থেকে যদি ব্যাসটাকে আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, 15 পাবো, কারণ পরিধি 15 মিটার বেশি বলেছে। এবার যদি এটা ক্যালকুলেশন করি, 2 আর আমার কাছে চলে আসবে কমন, এখানে হয়ে যাবে পাই-1 ইজ ইকুয়াল টু 15। এবার 2 আর ইজ ইকুয়াল টু পায়ের ভ্যালুটা 3.14 বসাতে পারো, বা 22/7 বসে পড়ে, আমি যদি 22/7 -1 করি ইজ ইকুয়াল টু 15। 2 আর ইন্টু এটা বিয়োগ করলে কত হয়ে যাবে, 7 হয়ে যাবে লসাগু, 22 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে কত বলো, 15 ইজ ইকুয়াল টু 15। দেখো 15 কেটে যাবে, তাই না? তাহলে আর সমান কত হয়ে যাবে, এদিকে দেখো ওপরে 2 নিচে 7 আছে, ডান দিকে চলে গেলে ওপরে 7 নিচে 2 হয়ে যাবে, তাহলে 7-এর 2 হয়ে গেল আর এর ভ্যালু। এবার আমাকে বার করতে বলেছে কি, ব্যাস, ব্যাসটা কত, 2 আর, তাহলে 2 ইন্টু আর এর ভ্যালু পেয়ে গেলাম 7/2, 2 2 কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে 7। ঠিক আছে, অপশন এ। হয়ে যাচ্ছে।
তো এইরকমই কোশ্চেন কিন্তু 2018 গ্রুপ বি তে এসেছে, আবার আসবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো, দেওয়া আছে একটা বৃত্তের মধ্যে 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অন্তর্নিহিত আছে, ইনস্ক্রাইবড আছে। ঠিক আছে, অন্তর্নিহিতের ইংলিশটা মনে রাখবে, ইনস্ক্রাইবড। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত? কি বলেছে, একটা বৃত্তের মধ্যে সমবাহু ত্রিভুজ ইনস্ক্রাইব, মানে অন্তর্নিহিত করা আছে। তাহলে একটা বৃত্ত আছে, এর ভেতরে সমবাহু ত্রিভুজ অন্তর্নিহিত করা আছে। ঠিক আছে, এখানে টাচ থাকবে বলতে, ঠিক আছে। সেটা কিন্তু আমার ছবিটা এরকম হয়ে গেল বলতে ভাবনা যে গ্যাপ থাকে। ঠিক আছে, এবার বৃহৎ বৃত্তের মধ্যে, আচ্ছা বাহু, সমবাহু ত্রিভুজের বাহু আমাকে কত বলতেছে, 12। দেখো, আগের দিন একটা আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা লাইন আমি জাস্ট পড়েছিলাম। কি বলেছিলাম, যে এইরকম যদি সমবাহু ত্রিভুজের ভেতরে বা বাইরে যদি কোনো বৃত্ত থাকে, তাহলে তাহলে কি হয়, লাইনটা আমি আবার বলছি, দেখো তোমাদের মনে আছে কি। সমবাহু ত্রিভুজের, আচ্ছা এটা নয়, ঠিক করে লিখি লাইনটা, যে বৃত্তটির কেন্দ্র সমবাহু ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করে। বলো, এই লাইনটা বলেছিলাম মনে আছে একদিন, শুধুমাত্র এই টপিকটার উপর এই লাইনটাই শুধু বলে আমি ছেড়ে দিয়েছিলাম। বলেছিলাম তোমরা শুধু এইটুকু মনে রাখো, পরীক্ষায় কোশ্চেন তোমরা করে নিতে পারবে। মনে আছে নিশ্চয়ই। তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা কি আছে, যে এই ক্ষেত্রে এই যে বৃত্তটা, তার যেটা কেন্দ্র হবে এই সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা, সেটাকে 2:1 অনুপাতে ভাগ করবে। এই টুটা আমি অবশ্যই বলেছিলাম, যেটা শীর্ষবিন্দুর দিকে, এর উপর দিকটা, শীর্ষবিন্দুর দিকটা, বৃত্তের শীর্ষবিন্দু কোথায় আছে, উপরে। তাহলে এটা 2, আর নিচের ভাগটা হবে 1, বলেছিলাম। আর এটার ক্ষেত্রে যখন বৃত্তটা বাইরে আছে, তখন এই টুটাই, এই দুভাগটাই কি হবে, বৃত্তটির ব্যাসার্ধ। দেখেও তোমরা বুঝতে পারছো, এটাই হচ্ছে কি বৃত্তটির, এটা হচ্ছে কি কেন্দ্র, কেন্দ্র থেকে এটা হচ্ছে পরিধি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত লাইন হলে সেটাকে কি বলা হয়, ব্যাসার্ধ। তাহলে এই যে টু ভাগ ওপরের, সেটাই হয় বৃত্তের ব্যাসার্ধ। এখন যদি এই বৃত্তটা ভেতরে থাকতো, তাহলে এই 1 ভাগটা বৃত্তের ব্যাসার্ধ হতো। দেখে নিও তোমরা যদি ভুলে গেছো, আবার ক্লাসটা একবার বলেছি এই জিনিসটা, তাই না। তাহলে এটা তো বুঝলাম, যে এটা তো থিওরি ক্লাসটা গেল। এবার এই যে উচ্চতা, সমবাহু ত্রিভুজের যে উচ্চতা, সেটা তো আমাদের কোশ্চেনে দেওয়া নেই, সেটা প্রথমে বার করতে হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতা, এবার বলো সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি, ত্রিভুজ চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে। কি হয় ফর্মুলা, √3/2 ইন্টু বাহু। তাহলে যদি বসাই √3/2 ইন্টু বাহু, বাহুটা কত, বাহুটা বলেছে 12 করে, তাহলে 12 কাটাকাটি করছি, 2×6 = 12। তাহলে 6√3 হয়ে গেল সমবাহু ত্রিভুজের উচ্চতা। ক্লিয়ার, ফার্স্ট কথা, ফার্স্ট আমরা উচ্চতাটা বের করে নিলাম। এবার এই উচ্চতাটা যদি আমরা টোটাল কত ভাগ করছি, টোটাল 2 আর 1-এ 3 ভাগ করছি, সেই 3 ভাগের মধ্যে 2 ভাগটা হচ্ছে ব্যাসার্ধ, তাই তো। উচ্চতাটা টোটাল যদি 3 ভাগ হয়, সেই 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে অনুপাতে যদি ভাঙছি, 2:1 অনুপাতে ভাঙে, উচ্চতাটাকে কত অনুপাতে ভাঙে, 2:1 অনুপাতে। বৃত্তটির কেন্দ্র উচ্চতাটাকে 2:1 অনুপাতে ভাগ ভাগ করে তো। তাহলে অনুপাতে 2:1 অনুপাতে ভাগ করে, অনুপাতে যদি আমি মোট দেখছি, তাহলে কত হচ্ছে, 3:3 রেশিও। কিন্তু আমার উচ্চতার অ্যাকচুয়ালি কত, 6√3। 3 রেশিওর ভ্যালু হচ্ছে 6√3, 1 রেশিওর ভ্যালু কত, 6√3/3, কাটাকাটি হয়ে গেলে 1 রেশিওর ভ্যালু পেয়ে গেলাম আমরা 2√3।
এবার বৃত্তের ব্যাসার্ধ কোনটা? না, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দুই রেশিওটা। এক রেশিওর ভ্যালু এত, দুই রেশিওর ভ্যালু কত হবে? এটার সাথে জাস্ট দুই গুণ হয়ে যাবে, সেটা হয়ে গেল আমার কাছে কত, 4√3। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ হয়ে যাবে 4√3। তাহলে ব্যাসার্ধ আমি কত পেয়ে গেলাম? 4√। আবার যদি ব্যাসার্ধ 4√3 হয়, তাহলে ক্ষেত্রফল আমরা সহজেই বের করতে পারবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলো এবার? ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। পাই মানে কত, 22/7। আর আমি কত পেয়ে গেলাম? 4√3। স্কোয়ার আছে মানে আবার একটা 4√। দেখো কাটাকাটি তো কিছু যাচ্ছে না। এবার যদি আমি গুণ করি, √3 সাথে √3 গুণ করলে 3 হয়ে যাবে। ঠিক আছে, 4×4 = 16, 16 সাথে 22 গুণ করলে 16 দিয়ে 32, 2 ক্যারি, সরি 3 ক্যারি, আবার 16 দিয়ে 32 আর 3 35। আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে এটাকে গুণ করার দরকার নেই। কেন? কারণ দেখো সব অপশন গুলো তো অলরেডি পাই লেখা আছে, পাই দিয়েই দেওয়া আছে। তার মানে 22-7টা আলাদা করে আমাদেরকে লেখার দরকার নেই। এই জায়গায় আমরা কত লিখে দেবো? জাস্ট পাইটাই রেখে দেবো, কারণ অপশন গুলো পাই দিয়ে আছে। তাহলে √3 গুণ করলে 3, আর 4×4 গুণ করলে 16, এত পাই। 3 × 16 = 48 পাই, অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা? দেখো বলেছিলাম ওই টপিক গুলোতে কিন্তু কোশ্চেন আসে। আরআরবি, এনটিপিসি, সিবিটি ক্লিয়ার কোশ্চেন 2022-এর। তাহলে একটা নর্মাল ব্যাপার আরেকবার বলে দিই, জিনিসটা ভালো করে শুনে নাও। যে একটা সমবাহু ত্রিভুজের বৃত্ত সমবাহু ত্রিভুজের ভেতরে থাক বা বাইরে থাক, অন্তর্নিহিত হোক বা আহ, বাইরেই থাকুক, পরিলিখিতই হোক, সেই দুটোর ক্ষেত্রেই বৃত্তের যে কেন্দ্র হবে, সে কেন্দ্রটা সমবাহু ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করবে। বাস, এইটুকু হচ্ছে কনসেপ্ট, এটাই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টটাই কাজে লাগিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তাহলে উচ্চতাকে 2:1 অনুপাতে ভাঙে, তো সেই জন্য সমুদ্রের উচ্চতা দেওয়া নেই, উচ্চতাকে বের করে নিলাম। যে উচ্চতাটা আমার বেরোলো কত, 6√3। উচ্চতার ফর্মুলা হয় এটা, আশা করি তোমাদের মনে আছে। সেটা বেরিয়ে গেল কত, 6√3। এবার এই উচ্চতাটাকে 2:1 অনুপাতে ভেঙেছে। অনুপাতটা কত, 2:1। একটা উচ্চতা, সেটাকে উপর দিকটা 2 ভাগ আর নিচের দিকটা 1 ভাগ, অনুপাতে বলছি তো 2:1। তাহলে মোট অনুপাতটা কত, 3 অনুপাত। আর মোট অনুপাতটা মিলিয়ে যে এই উচ্চতাটা, 3 অনুপাত মানে হচ্ছে উচ্চতাটা, যেটা হচ্ছে 6√3। সেটাই কি 3 অনুপাত মানে 6√3। 1 অনুপাতের ভ্যালু 2√3। আর আমার ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ নিশ্চয়ই এই 2 ভাগটা, 2 অনুপাতটা। যেহেতু বৃত্তটা বাইরে আছে, বৃত্তটা ভেতরে থাকলে তখন 1 অনুপাতটাই ব্যাসার্ধ হতো। তাহলে এই ক্ষেত্রে বৃত্তটা যেহেতু বাইরে আছে, 2 অনুপাতটা ব্যাসার্ধ, তাহলে 2 অনুপাতের ভ্যালু বের করে নিলাম 4√3। 2 অনুপাতটাই হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধের ভ্যালু পেয়ে গেলাম কত, 4√3। ব্যাসার্ধ পেয়ে গেলে আমার কাছে আরামসে ক্ষেত্রফল বেরিয়ে যাবে, πr²। তাই না? বোঝা গেল নিশ্চয়ই? না বুঝতে পারলে আমাকে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? বোঝার চেষ্টা করে একটু, বুঝতে পারবে। চল নেক্সট দেখে কি হচ্ছে। দেখো এটা কি আছে, বলা আছে একটা চাকার ব্যাস হলো 88 সেন্টিমিটার। ব্যাস, ব্যাস দেওয়া থাকলে আমার প্রথম কাজ হবে ব্যাসার্ধ বার করানো। 88 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে, কারণ সব ফর্মুলা আমার ব্যাসার্ধ দিয়েই আছে, তাই না? আর কি হয়, এটার অর্ধেক মানে 44 সেন্টিমিটার। ঠিক আছে, ফার্স্ট কাজ তো আমার এইটুকুই। নেক্সট দেখো কি বলেছে, ইহার দ্বারা 8712 মিটার দূরত্ব অতিক্রম করতে ঘূর্ণনের সংখ্যা কত হবে নির্ণয় করে। আচ্ছা, তাহলে একটা চাকা আছে, ধরো এটা একটা চাকা। তো চাকা যদি 1 পাক ঘোরে, দেখো এখন এই জায়গাটাও মাটির সাথে লেগে আছে, ধরো এই জায়গাটা, ঠিক আছে? এবার চাকাটা যদি 1 পাক ঘোরে, মানে এইখান থেকে পুরোপুরি পুরোপুরি এরকম যদি 1 পাক ঘোরে, তাহলে চাকাটা কতটা ডিস্টেন্স যাবে বলতো? না, এই পাকটা যতটা হচ্ছে, ঠিক ততটাই ডিস্টেন্স সে সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? এই পাকটা যতটা, চাকাটা ঠিক ততটাই ডিস্টেন্স সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এই যে পাকটা আমি বলছি, এই যে আমি বলছি যে এই 1 পাক, এই 1 পাক যেটা বলছি সেটা কি অ্যাকচুয়ালি,
সেটাই তো পরিধি, তাই না? এই বাইরের যে এক পাক বলছি বা এই বাইরের যে বাউন্ডারিটা বলছি, সেটাই কি বলি আমরা? সেটাই তো আমরা বলি পরিধি। তার মানে সোজাসুজি আমি এই কথাটা বলতে পারি যে একটি চাকার পরিধি যতটা, পরিধি যত, ঠিক ততটাই পথ এক পাকে অতিক্রম করবে। এক পাকে মানে বোঝা যাচ্ছে, মানে একবার ঘুরলে, একবার ঘূর্ণনে এক পাকে অতিক্রম করবে। তাহলে এক চাকাটা যদি একবার ঘোরে তাহলে কতটা পথ যাবে? না, চাকাটা যতটা পরিধি ঠিক ততটাই পথ অতিক্রম করবে। তাহলে এই যে কনসেপ্ট, এটা হচ্ছে এই অঙ্কের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এইখানে চাকাটার ব্যাসার্ধ আমি পেয়ে গেছি, তাহলে চাকাটার পরিধি আমি বের করে নিতে পারবো। পরিধি কি হয় বলো? 2 পাই আর। 2 ইন্টু পায়ের ভ্যালু আমরা জানি 22/7 ইন্টু আর হচ্ছে 44। তাহলে এত সেন্টিমিটার চাকাটা একবার ঘূর্ণনের ফলে বা এক পাকের ফলে যাবে, এতটা দূরত্ব, এত সেন্টিমিটার চাকাটা এক পাকে বা একবার ঘূর্ণনে, যেখানে ঘূর্ণনের কথা বলা আছে তা একবার পাক খাওয়া বা একবার ঘূর্ণন একই ব্যাপার। একবার ঘূর্ণনে চাকাটি 2 ইন্টু বাই, আমি ক্যালকুলেশন এখন করছি না, বাই 44/7 এত সেন্টিমিটার পথ যাবে, আমি এটা বলতে পারি, তাই তো? এবার চাকাটাকে দেখো, মোট 8,712 মিটার পথ অতিক্রম করতে হবে। মোট কতটা পথ অতিক্রম করতে হবে? 8,712 মিটার পথ। তাহলে একবারে সে যায় এতটা, এত সেন্টিমিটার। আচ্ছা একটা জিনিস, এটা তো সেন্টিমিটারে আছে, তুমি মিটারে কনভার্ট করে নাও, বা এইখানে যে মিটার দেওয়া আছে এটাকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করে নাও, যে মোট অতিক্রান্ত পথ ইজ ইকুয়াল টু ঘূর্ণন বা পাকের, ঘূর্ণনও বলতে পারবো, পাকের সংখ্যা যতবার ঘুরছে ইন্টু চাকার পরিমাণ, তাই না? এই চাকাটা যদি দুবার ঘোরে, ধরো বললাম যে এই চাকাটা দুবার ঘুরছে, তো দুবারে কতটা যাবে? না দুবারে এই যে দুবার যে পরিধিটা যতটা হচ্ছে, এর পরিধি ইন্টু 2। তাহলে পরিধির সাথে যতবার ঘুরছে সেটা যদি গুণ করে দিই, পরিধির সাথে যতবার ঘুরছে ঘূর্ণন বা পাকের সংখ্যা সেটাকে যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? যে চাকাটা মোট কতটা দূরত্ব যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রেখো তোমরা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো মোট কতটা পথ যাওয়ার কথা বলা হয়েছে? মোট পথ যাওয়ার কথা বলা হয়েছে 8,712। 8,712 এটা মিটারে আছে, আর বাকিগুলো সব সেন্টিমিটারে ছিল, তাই না? আমার সেন্টিমিটারে বেরিয়েছে পরিধিটা, তাহলে মিটারকে সেন্টিমিটার করার জন্য আমি 100 দিয়ে গুণ করে দিলাম। এবার ঘূর্ণন বা পাকের সংখ্যা এটাই আমাকে বার করতে বলেছে, তাহলে এটাকে আমি এন ধরে নিলাম, ধরো, বা এক্স যা ধরবে। আর চাকার পরিধিটা আমার কাছে বেরিয়েছে 2 ইন্টু 22 × 44/7। এবার দেখো আমি যদি 11 দিয়ে কাটি, 11×2=22, এটা অবশ্যই 11 দিয়ে কাটার কথা। 7×11=77, 9×11=99, 11×2=22। এবার এটা আবার 11 দিয়ে কাটবেন, 4×11=44, 7×11=77, 11×2=22। 4 দিয়ে কাটছি, কত হবে? 4×1=4, 4×8=32। 2 দিয়ে কাটো, 2×9=18। এবার এই দুইটার সাথে 100টা কেটে দিই, 50 হবে। আচ্ছা তাহলে এন এর ভ্যালু কত হয়ে যাবে? দেখো বাঁ দিকে 9 আর 50 পড়ে আছে, 9 ইন্টু 50, আর এই 7টাও বাঁ দিকে গেলে গুণ হয়ে যাবে, তাই না? এই যে 7টা ছিল এদিকে নিচে ছিল, বাঁ দিকে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কাছে 7×9=63, 63 ইন্টু 5, 5×3=15, 5×6=31, 3150 পাক, মানে অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা?
তো মধ্য কথা এখানে আমাকে মনে রাখার বিষয় হচ্ছে এক তো এই পয়েন্টটা, যে একটা চাকা তার যেটা পরিধি হয়, সে এক পাকে তার পরিধিটা যতটা ততটাই পথ অতিক্রম করতে পারে, যতটা ওর পরিধি ততটা পথ অতিক্রম করবে একবারে। আর সেকেন্ড যেটা মনে রাখতে হবে সেই টপিকটা হচ্ছে এটা, যে তাহলে এইভাবে যদি গোল গোল করে ঘুরতে ঘুরতে চাকাটা যায়, তাহলে মোট কতটা পথ অতিক্রম করবে যদি তোমাকে বার করতে হয়, তাহলে মোট কতটা পথ অতিক্রম করবে এটা বের করতে হলে আমাকে কতবার ঘুরছে তার সাথে চাকার পরিধিকে আমি গুণ করবো, তাহলে আমার মোট কতটা পথ অতিক্রম করছে যাচ্ছে সেটা পেয়ে যাবো। খুব ইম্পর্টেন্ট টপিক, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ক্লিয়ার না? চলো নেক্সট চাই। নেক্সট দেখো দেওয়া আছে একটা ত্রিভুজের বাহুর সংখ্যা দেওয়া আছে, মানে সরি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7, 24 আর 25। ইহার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো 7, 24, 25 এটা কি ত্রিভুজ বলো বলো প্রথমত আমার মাথায় আসবে বিষমবাহু ত্রিভুজ, তাই না? বিষমবাহু। এবার আমি তোমাকে বলেছিলাম যে বিষমবাহু হলেও সেটা সমকোণীয় কখনো কখনো হয়ে যায়, কারণ সমকোণী ত্রিভুজ এক প্রকারের বিষমবাহু ত্রিভুজ, হতেও পারে নাও হতে পারে, যে হবেই তার কোনো বলছি না, তো সমকোণী ত্রিভুজ হতেও পারে। তার জন্য আমি এটাকে কিভাবে তাড়াতাড়ি একটা চেক করবো বলেছিলাম, যেমন 7 স্কোয়ার 49, শেষে কত আসছে 9, আর 24 স্কোয়ার করলে শেষে কত আসবে 4 4 16, 6 আসবে। এই 9 আর 6 কে যোগ করলে শেষে আসবে কত, 9 আর 6 15, 5। এখানে দেখো 25 স্কোয়ার করলেও শেষে 5 আসে, তাহলে এটা মিলে যাচ্ছে, এখানেও 5 আসছে এখানেও 5 আসছে, তাহলে চান্স আছে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি একবার চেক করে দেখে নিতে পারি। কি করে দেখবো? এই তো, যদি সমকোণী ত্রিভুজ হয় ধরো, তাহলে বড়টাই তো অতিভুজ হবে, আর এটা দুটোর মধ্যে একটা 7 আর একটা 24 হবে। এবার যদি এখানে পিথাগোরাসের থিওরেম আমি লাগিয়ে দিই, কি হয়, 25 স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এটা স্যাটিসফাই করছে কিনা দেখে নেবো। 25 স্কোয়ার হয় 625, আর এটা হয় 7 স্কোয়ার 49, আর 24 স্কোয়ার 576। তার 576 আর 49 যদি যোগ করি আমি, দেখো চলে আসছে আমার 625। তার মানে বাঁ দিকেও 625, ডান দিকেও 625, স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে এই যে ত্রিভুজটা আমি এখানে পাবো এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজ আমি বলতেই পারি, কিন্তু সাথে সাথে এটা কি এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যার এটা হবে 25, এটা এই দুটোর মধ্যে একটা 7 আর একটা 24। এবার ভাবো এখানে একটা অন্তর্বৃত্ত আছে, ধরো এই একটা অন্তর্বৃত্ত আছে, মানে ভেতরে একটা বৃত্ত আছে। ঠিক আছে, এবার এই বৃত্তের ব্যাসার্ধ কত? এবার বলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলাটা তোমাকে বলেছি ব্যাসার্ধ বের করার, অন্তর্বৃত্ত থাকলে ব্যাসার্ধ বের করার ফর্মুলাটা কি বলেছিলাম, a প্লাস বি মাইনাস সি বাই 2। আশা করছি মনে আছে, আছে তো, থাকা দরকার, না মনে থাকলে আরেকবার দেখো ক্লাসটা। তাহলে a প্লাস বি প্লাস সি বাই 2 মানে কত হবে, 7 প্লাস 24 মাইনাস 25, সি মানে এই বড়টা বলেছিলাম অতিভুজটা, বাই 2। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 6/2 মানে 3 হয়ে যাবে অ্যান্সার। দেখো কত সহজ কোশ্চেন, শুধুমাত্র ফর্মুলাটা মনে থাকলে। হ্যাঁ, আর এটা যে সমকোণী ত্রিভুজ এটা কিন্তু ধরে নিতে হবে একটু। আশা করছি তোমরা ত্রিভুজের ক্লাসটা করেছো, এটা বুঝতে পারছো যে সমকোণী ত্রিভুজ হবে কি হবে না সেটা কিভাবে বের করতে হয়। ক্লিয়ার টপিকটা? চলো নেক্সট আসে। দেখো কি দেওয়া আছে, একটা বৃত্তে অঙ্কিত একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত। একটা বৃত্তে অঙ্কিত একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা, তাহলে বৃত্তর ক্ষেত্রফল কত? একটা বৃত্তে অঙ্কিত বলতে এটা অবশ্যই বোঝাচ্ছে যে একটা বৃত্ত আছে তার মধ্যে অঙ্কিত একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিচ্ছি, কি বলে দিচ্ছে, ক্ষেত্রফল। এবার বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কি ফর্মুলা ছিল, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা তো ছিল। এটাই আমাকে বলে দিয়েছে কত, 9√3। দেখো √3 সঙ্গে √3 কেটে যাবে, কারণ দুটোই তো উপরে আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এ স্কোয়ারের মান কত হবে, ডান দিকে শুধু 9 পড়ে আছে আর এই 4টা ডান দিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এর মান কত হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। এটা যদি রুট হয় 9 থেকে কত বেরিয়ে আসবে 3, আর 2 4 থেকে কত বেরিয়ে আসবে 2, তাহলে এর মান হয়ে গেল দেখো 6। ক্লিয়ার? তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত আসছে, 6 করে। এবার আমাকে বৃত্তের যদি ক্ষেত্রফল বার করতে হয়, বৃত্তের যদি আমাকে ক্ষেত্রফল বার করতে হয়, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো,
বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে আমাকে আর জানতে হবে, পায়ের মান তো জানি, বৃত্তের ব্যাসার্ধটা বার করতে হবে। ব্যাসার্ধটা দেখো, এই যে উপরের দিকটা এর ব্যাসার্ধ, তাই না? তাহলে সেই আবার ওই কনসেপ্টটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল কনসেপ্টটা, যে সমবাহু ত্রিভুজের উচ্চতাটাকে 2:1 অনুপাতে ভাগ করে কে, বৃত্তের কেন্দ্রটা। একটা বৃত্তের, এই বৃত্তের কেন্দ্রটা সমবাহু ত্রিভুজের যে উচ্চতা সেটাকে 2:1 অনুপাতে ভাগ করবে। বারবার বলেছি, একটু আগেও এই ফর্মুলাটা আমি আলোচনা করলাম, তাই তো? তাহলে আমাকে ব্যাপার হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আমাকে বার করতে পারবে। তাহলে আগে যদি আমি উচ্চতাটা বার করি, উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, বাহু মানে 6। তাহলে যদি কাটাকাটি করে দিই, 3√3 হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এই উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করবে। তাহলে অনুপাতটা, টোটাল অনুপাত কত, 3। 3 অনুপাত মানে 3 রেশিও লিখলাম আর এই 3 রেশিও মানেই তো টোটাল উচ্চতা বোঝাচ্ছে। এটা উপরটা 2 রেশিও, নিচেরটা 1 রেশিও, এটাই তো উচ্চতা। তো টোটাল 3 রেশিওতে, রেশিওতে বলছি টোটাল 3 রেশিও উচ্চতা, কিন্তু অ্যাকচুয়াল উচ্চতাটা কত, 3√3। 3 রেশিও মানেই 3√3। তাহলে 1 রেশিওর ভ্যালু হবে 3√3/3, মানে 3 কেটে যাবে, শুধু √3। এবার আমাকে ব্যাসার্ধ বার করতে হবে। ব্যাসার্ধটা কোনটা, এই উপরে 2 রেশিওটা, তাই না? এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 1 রেশিওর ভ্যালু এটা, 2 রেশিওর ভ্যালু হবে 2√3, তাই না? আর এটাই কি, এটাই হচ্ছে ব্যাসার্ধ। 2 রেশিওটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো, পায়ের মানটা পাই রেখে দিলাম, কারণ অপশনে দেখছি সব পাই পাই দেওয়া আছে। আর আর এর মানটা কত হবে, 2√3 ইন্টু 2√3 স্কোয়ার আছে, তাই না? তাহলে 2 2 4 হবে, আর √3 সাথে √3 গুণ করলে 3 হবে, এত পাই। তা 4 3 12 পাই, মানে অপশন হচ্ছে ডি। ক্লিয়ার না, ব্যাপারটা বোঝা গেল? ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি আগের দিনও বলেছিলাম। আশা করছি বোঝা যাচ্ছে। সেম ফর্মুলা, যে সমবাহু ত্রিভুজের উচ্চতাটাকে 2:1 অনুপাতে ভাগ করে বৃত্তের কেন্দ্রটা। ঠিক আছে, চলো নেক্সটে। নেক্সট দেখো, দেওয়া আছে কি দৌড়ানোর সময় একটা মাঠের গঠন রিংয়ের মতো। আচ্ছা, মানে মাঠের গঠন রিংয়ের মতো মানে এরকম, এটাই তো একটা রিং। চলো, রিংটা ঠিক হলো না, কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা রয়ে গেল। ধরো এরকম একটা রিং এর মতো। ইহার ভেতরের এবং বাইরের পরিধি যথাক্রমে 88 মিটার এবং 154। তার মানে এই যে ভেতরের পরিধিটা, এইটা ধরো ভেতরের একটা ব্যাসার্ধ থাকবে, তাই তো? এটাকে আমি স্মল আর ধরে নিলাম। তাহলে পরিধি কত হবে, 2πr। এটা সমানই কত দেওয়া আছে বলো, 88। আর বাইরের ব্যাসার্ধ, কেন্দ্র তো একটাই, তাই না? বাইরের ব্যাসার্ধ হবে এই বড়টা, ধরো সেটাকে আমি বড় আর ধরে নিলাম। তাহলে এর পরিধি কত হবে বলো, এর পরিধি হবে 2π বড় আর, যেটা কত দেওয়া আছে, 154। তাহলে মাঠটি কতটা চওড়া বার করতে বলেছে, দেখো কিভাবে করবো। মাঠটি চওড়া মানে দেখো, এই যে বড় আর, বড় আর, এই বড় আর থেকে যদি ছোট আর, মানে এইটুকু এইটুকু যদি আমরা মাইনাস করে দিই, বড় আরটা থেকে যদি ছোট আরটা মাইনাস করে দিই, ধরো এটা বড় আর, তাই তো? এখান থেকে ছোট আর মানে কি, ছোট আর মানে এইটুকু, এটুকু যদি মাইনাস করে দিই, মাইনাস করে দিই মানে কেটে দিই, তাহলে কোনটা পড়ে থাকছে, শুধুমাত্র এইটুকু পড়ে থাকছে। আর এইটুকুই তো হচ্ছে মাঠটা চওড়া, এটাই তো মাঠটা চওড়া, তাই না? মাঠটা কতটা চওড়া সেটাই তো এটা। তার মানে মাঠটি চওড়া বার করতে বললে আমরা কি করব, বড় আর মাইনাস ছোট আর, এটাই হচ্ছে মাঠটির চওড়া। এটা তো বোঝা যাচ্ছে। এবার এটা বের করবো কি করে, দেখো আমার কাছে দুটোর পরিধি দেওয়া আছে। তাহলে এই দুটো পরিধিকে যদি আমরা বিয়োগ করে দিই, 2π বড় আর মানে বড়টার পরিধি মাইনাস ছোটটার পরিধি যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে ডান দিকে কত হবে, 2πr এর ভ্যালু কত, 154, আর ছোটটার ভ্যালু হচ্ছে 88। 2π যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে দেখো বড় আর মাইনাস ছোট আর চলে আসছে, ডান দিকে এটা বিয়োগ করলে হবে 8 6 14, 9 6 15। তাহলে আমাকে তো বার করতে হবে এই জায়গাটাই। তাহলে আর মাইনাস আর, আর 2, এটা কত হবে, 22/7 পায়ের ভ্যালু, ডান দিকে 66। এবার জাস্ট এই জায়গাটা
একটু ক্যালকুলেশন করে নেবো। এই আর মাইনাস আরটাকে বের করতে হবে, কারণ এটাই হচ্ছে মাঠটির চওড়া 66, আর এটা ডান দিকে গেলে এই 7টা নিচে ছিল 7টা উপরে আসবে, বাকি দুটো উপরে ছিল বাকি দুটো নিচে চলে আসবে। 22-এর সঙ্গে এটা কাটলে 22×3 = 63 হবে, 3×7 = 21/2 হবে, 21/2 মানে 10.5, অপশন ডি। দেখো বোঝা যাচ্ছে অঙ্কটা, মাঠটি কতটা চওড়া বার করতে বলেছে। চওড়া মানে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধটাকে যদি আমরা বাদ দিই তাহলেই আমরা মাঠটি চওড়া কতটা পেয়ে যাবো। বাইরের ব্যাসার্ধটা থেকে ভেতরের ব্যাসার্ধ বিয়োগ, বাইরের ব্যাসার্ধ মাইনাস ভেতরের ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ, এটাই কি পেয়ে যাবো, এটাই হচ্ছে মাঠের চওড়া। ঠিক আছে, মনে থাকবে, আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট আসি। দেখো এখানে দেওয়া আছে একটা বৃত্তের পরিধি বলে দেওয়া আছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল বার করো। আচ্ছা বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি ফর্মুলা কি হয়, 2π, আর সেটা দেওয়া আছে আমার কাছে 22, তাহলে 2 × পায়ের ভ্যালু হচ্ছে 22/7 × আর সমান হচ্ছে 22, 22 ওপর উপর কেটে দিতে পারি, তাহলে আর এর মান কত হয়ে যাবে, এটা যদি ডান দিকে যায় উল্টে যাবে 7/2। এবার বলেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত, এবার অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেখো বলেছি আগের দিনে কি হয়, বৃত্তের ক্ষেত্রফল হয় πr², অর্ধবৃত্তের বলে বাই 2 হয়ে যাবে, বাস ভ্যালু পুট করে দাও, পায়ের ভ্যালু 22/7, r² মানে 7/2 × 7/2, আর এই 2টা কোথায় আছে, নিচে আছে, নিচে মানে আবার বাই করে নিচে না লিখে এখানে একটা ইন্টু দিয়ে 2 লিখে দাও, একই ব্যাপার। দেখো 7-এর সাথে 7 কেটে যাবে, 2-এর সাথে এটা কেটে যাবে 11, তাহলে উপরে হয়ে গেলো 77, নিচে হয়ে গেলো 4, 77/4। এবার এটা একটু ভাগ করে দাও, 4×1 = 4, 4×9 = 36, 4×2 = 4, 19.25, মানে অপশন বি। ক্লিয়ার, নর্মাল কোশ্চেন, একদম খুব ইজি কোশ্চেন। চলো নেক্সট। দেখো দেওয়া আছে একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ব্যাস দেওয়া আছে, এটা ব্যাস যখনই দেওয়া আছে আমি প্রথমে কি বার করবো, ব্যাসার্ধ, ব্যাসার্ধ হয়ে যাবে কত, 14/2 মানে 7। এবার ওটার পরিসীমা কত, এবার বলো অর্ধবৃত্তের পরিসীমা, এটা যদি একটা অর্ধবৃত্ত হয় এটা পরিসীমা কত হবে, এটা হচ্ছে ব্যাসার্ধ, যেটা হলো 7, এই দিকটা হবে 7, তাই তো, আর এটা কি হয়, পুরো বৃত্ত হলে 2πr হয়, এটা অর্ধেকটা আছে মানে এটা হবে πr, তাহলে পুরো পরিসীমার ফর্মুলাটা আমি কি বলেছিলাম, এটা তো আর ব্যাসার্ধ তাই না, এটাও আর এটাও আর, এদিক থেকে এই দিকটাও ব্যাসার্ধ, এদিক থেকে এই দিকটাও ব্যাসার্ধ, তাহলে পরিসীমার ফর্মুলাটা আমি কি বলেছিলাম, দেখো আমি বলেছিলাম πr + 2r, তাই না, r + r 2r। এবার এখান থেকে যদি তুমি আরটাকে কমন নিয়ে নাও তাহলে π + 2 হবে, তাহলে দেখো আর এর ভ্যালু কত 7, পাই এর ভ্যালু কত 22/7 + 2, তাহলে এটাকে যদি একটু তুমি ক্যালকুলেশন করে নাও, দেখো এটা হচ্ছে 7×2 = 14, 14 + 22, তাই না, 14 + 22 কত হয় 16, আর 20 36/7, 7 তো কেটে যাবে, তাহলে এটা তো মাঝে কিছু নেই মানে গুণ আছে, তাহলে 7 তো কেটে যাবে, তাহলে কত পাওয়া যাচ্ছে 36, মানে অপশন সি। ক্লিয়ার, চলো নেক্সট। দেখো কি দেওয়া আছে, 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার জমির চারপাশে 3.5 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। তাহলে একটা বৃত্তাকার জমি আছে, তার চারপাশে একটা রাস্তা আছে, এই রাস্তাটা চওড়া কত বলছে 3.5 মিটার, 3.5 মিটার। এবার এই যে বৃত্তাকার জমি ভেতরটা, ঠিক আছে, কারণ জমির বাইরে তো চারপাশে তো রাস্তা আছে, তাহলে এই জমির ব্যাসার্ধটা কত বলেছে 7, তার মানে ছোট আর এর ভ্যালু পেয়ে গেলাম 7, এই যে বড় আর এটার মান কত হবে বলো, এটা তো ছোট আর, ছোট আর এর মান 7, এই বড় আর এর মানটা কত হবে বলো তো 7, এখান থেকে এতটা তো 7, আর এটা এইটুকু আবার 3.5, তাহলে 7 + 3.5, মানে এটা হয়ে গেল 10.5। এবার তোমার রাস্তাটির ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে ক্ষেত্রফল যদি বার করতে দেয়
তাহলে একটা জিনিস দেখো, এই যদি আমরা রাস্তাটার এই যে বড় 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 যে বৃত্তটা, বড় বৃত্তটার যে ক্ষেত্রফল, এটা এই ক্ষেত্রফলটা থেকে যদি আমরা এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটাকে যদি আমরা মাইনাস করে দিই, বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা আমরা মাইনাস করে দিই, তাহলে কে বেঁচে থাকবে? তাহলেই দেখো এই রাস্তাটা বেঁচে থাকবে, তাই না? সে আগে একটা কনসেপ্ট পড়েছিলাম যেটা রাস্তার ক্ষেত্রফল বার করার জন্য, তো সেই সেম কনসেপ্ট কি না, বাইরের ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল। দেখো এটা করেছিলাম চতুর্ভুজের ক্ষেত্রে, তাই না? তো সেম কনসেপ্ট, শুধু এটা চতুর্ভুজের ক্ষেত্রে করেছিলাম, এখানে বৃত্তের ক্ষেত্রে ভেতরের ক্ষেত্রফল করলে কি পেয়ে যাবো আমি? রাস্তার ক্ষেত্রফল। নর্মাল ব্যাপার একটা, তোমরা দেখেই বুঝতে পারছো এটা, তাই না? এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো জাস্ট একটা কনসেপ্ট। তাহলে বাইরের ক্ষেত্রফল কত হবে বলো? বাইরের ক্ষেত্রফল আমি বলতে পারি পাই ইন্টু 10.5 ইন্টু 10.5 পাই আর স্কোয়ার। আর ভেতরের ক্ষেত্রফলটা হবে পাই ইন্টু 7 ইন্টু 7। তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করার জন্য, রাস্তার ক্ষেত্রফল করার জন্য আমাকে বাইরের ক্ষেত্রফল মানে পাই ইন্টু 10.5 এর স্কোয়ারই লিখলাম ধরো, মাইনাস ভেতরের ক্ষেত্রফল পাই ইন্টু 7 এর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি পাইটা কমন করে নিয়ে নিই, তাহলে 10.5 এর স্কোয়ার মাইনাস 7 এর স্কোয়ার। এবার এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারো, পাই কমন নিয়ে নিলাম বাইরে, এ প্লাস বি মানে 10 প্লাস 7 17.5, 17.5, আর এ মাইনাস বি মানে 10.5 মাইনাস 7, তাই তো? চল ভেঙে করে দিচ্ছি একটু। এবার এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লাগাই, দেখো আগে বলেছিলাম বলে এটা একটু ডাইরেক্ট করছিলাম, ফর্মুলাটা কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে যদি লাগাই এ মানে 10.5 প্লাস বি মানে 7, আবার এ মাইনাস বি, তাহলে বাই চলে এলো এখানে, কিন্তু এটা যোগ করলে কত হবে? 17.5, এটাকে বিয়োগ করলে কত হবে? 3.5। ঠিক আছে, আচ্ছা পায়ের ভ্যালু যদি বসিয়ে দিই, 22/7 ইন্টু 17.5 ইন্টু 3.5, এটা দেখো কেটে যাবে, 5 7 35 মানে 0.5 হবে। এবার এটা একটু গুণটা করে নিতে হবে। তুমি 22-এর সাথে 5 গুণ করলে কত হবে? 5 2 10 শূন্য, হাতে 1, 5 2 10 11। এবারে 0.5 ছিল মানে একটার আগে দশমিক বসবে, 11 হয়ে যাবে। তাহলে 11 ইন্টু 17.5, 17.5 মানে 175 ধরে নাও, 175কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 175, 175, 5 7 আর 5 12, 1 ক্যারি 8 এর 9 1। এবার একটার আগে দশমিক ছিল স্যার, তাহলে আবার একটার আগে দশমিক আসবে, তাহলে 192.5, এটা হচ্ছে অ্যান্সার। এখানে 192 দেওয়া আছে, এটার অ্যান্সারটা 192.5ই হবে, 0.5 এখানে দেয়নি। ঠিক আছে, ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। এই সেম কনসেপ্ট আবার, আশা করছি তোমাদের এই কনসেপ্টটা আগে থেকেই মনে আছে। চলো নেক্সট টাইম দেখো কি দেওয়া আছে। 28 মিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্তাকার মাঠ সমতল করতে কত টাকা লাগবে যদি খরচ 125 টাকা প্রতি বর্গ মিটার হয়? তো যাই হোক, ব্যাস দেওয়া আছে মানে প্রথমে আমার কাজ হচ্ছে ব্যাসার্ধ বের করা। ব্যাসার্ধ কত হবে? 28/2 মানে 14। এবার একটা বৃত্তাকার মাঠ আছে, সেটাকে সমতল করছে, সমতল করছে মানে কি মাঠের এই মাঝের জায়গাটা সমতল করছে। আর এই মাঝের জায়গাটা বলতে কি বোঝাচ্ছে? ক্ষেত্রফল। তার মানে আমাকে এটা কি বার করতে হবে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 14 ইন্টু 14। তারপর কেটে দাও, যদি 22 2 44 ইন্টু 14 হয়ে গেল মাঠটার ক্ষেত্রফল। আমি এখন গুণ করছি না, তাহলে এত মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ার খরচা বলছে 125 টাকা। এত মিটার স্কোয়ার খরচা কত? নর্মাল কোশ্চেন, 1 মিটার স্কোয়ার যদি 125 খরচা হয়, তাহলে মোট খরচ কত হবে? 44 ইন্টু 14 ইন্টু 125। এবার এই গুণটা তোমাদের দেখে করে নিতে হবে, অ্যান্সার হয়ে যাবে 77,000। ঠিক আছে, নেক্সট।
আচ্ছা, এই আকৃতিতে একটা বৃত্তের কেন্দ্র ও বৃত্তকলা ও এ পিবি, ও এ পি বি, মানে এই যে সেক্টর যেটা বলছিলাম, বৃত্তকলা মানে কি সেক্টর, তাই তো? সেক্টরের কোশ্চেন পেয়ে গেলাম। তোমরা ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের 5/8 ভাগ, মানে সরি 5/18 ভাগ, মানে মানে কি বৃত্তের ক্ষেত্রফলের কার রেসপেক্টে বলছে, বৃত্তের ক্ষেত্রফলের রেসপেক্টে, যার রেসপেক্টে বলে সেটা নিচেরটা হয়। তার মানে বৃত্তের ক্ষেত্রফল যদি 18 অনুপাত হয়, 18 রেশিও বলবে তুমি, তার 5/18 দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে, মানে এগুলো তো অনুপাতেই বলছে, তাই না? তো বৃত্তের ক্ষেত্রফল যদি 18 রেশিও হয়, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, মানে এই যে বৃত্তকলাটা বলেছে এখানে, বৃত্তকলার ক্ষেত্রফল হবে 5 রেশিও, এটাই বলেছে লেন্থের মানে, তাই না? তাহলে এক্স নির্ণয় করো। আচ্ছা, এক্স নির্ণয় করো, এক্স ছিল এই কোণটা, মানে এই কোণটা তোমাকে বার করতে বলেছে। দেখো, আগের দিনই বলছিলাম যে এই টাইপের অঙ্ক আছে। দেখো, এলপি টেকনিশিয়ানের কোশ্চেন 2018। তাহলে এই যে বৃত্ত, এই বৃত্ত, টোটাল বৃত্তটার ক্ষেত্রফল 18, রেশিওতেই দেওয়া আছে কিন্তু 18, তাই না? তা টোটাল বৃত্তটার ক্ষেত্রফল যদি 18 হয়, রেশিওতেই বলছি আমি, ঠিক আছে, কারণ অ্যাকচুয়াল ক্ষেত্রফল তো আমি জানি না, ব্যাসার্ধ দেওয়া নেই, আমি কি করে বের করবো? আমার রেশিওতে দেওয়া আছে ক্ষেত্রফলটা, আমি রেশিওতেই বলছি যে 18 অনুপাত, টোটাল বৃত্তের ক্ষেত্রফল ধরো 18 অনুপাত, তখন টোটাল বৃত্তের কোণটা কত হয়? আমরা জানি 360 ডিগ্রি। তাহলে যখন বৃত্তের ক্ষেত্রফল 18 অনুপাত, তখন টোটাল বৃত্তটাকেই বোঝাচ্ছে, তখন কোণ হচ্ছে 360 ডিগ্রি। 1 অনুপাত হলে 360/18। কিন্তু এই যে বৃত্তকলার ক্ষেত্রে, তখন বৃত্তকলার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত? 5 অনুপাত। 5 অনুপাত যদি হয় ক্ষেত্রফল, তখন কোণটা কত হয়ে যাবে? 360/18 × 5। বুঝতে পারছো? 18 অনুপাত হলে কোণটা হয় 360, কারণ 18 অনুপাত মানে টোটাল বৃত্তটা, পুরো বৃত্তটা। আর পুরো বৃত্তের ক্ষেত্রে কোণ আমরা জানি 360 হবে। 1 অনুপাত হলে কত হবে? 5 অনুপাত হলে কত হবে? মানে এই বৃত্তকলাটা কত অনুপাত? 5 অনুপাত, এর ক্ষেত্রফলটা। তো 5 অনুপাত হলে কত হবে? এটাই হচ্ছে ক্যালকুলেশন। এবার জাস্ট এটা একটু কেটে নেবো, 18×2 = 36, তাহলে 5×20 = 100, তাহলে 100 ডিগ্রি হয়ে গেলো অ্যান্সার, অপশন টি। বড় ব্যাপারটা বোঝা গেল? কত সহজ দেখো অঙ্কটা। টোটাল যখন বৃত্তটার কথা বলছি, তখন কোণ হয়ে আমরা জানি 360। তাহলে টোটাল বৃত্তের ক্ষেত্রফলটা ধরে যদি আমি করি যে 18 রেশিও যখন ক্ষেত্রফল হবে, তখন কোণ হবে 360। 1 রেশিও হলে কত, আর 5 রেশিও হলে কত? কারণ বৃত্তকলাটার ক্ষেত্রফল তো 5 রেশিও, 5 রেশিও যদি ক্ষেত্রফল হয়, তাহলে কোণটা কত হবে? সেই কোণটা দাঁড়িয়ে গেলো 100। তার মানে এই যে কোণটা, এই কোণটার মান হচ্ছে 100 ডিগ্রি। ক্লিয়ার? বলছিলাম যে কোণ বার করতে দেই। চলো নেক্সট দেখো আবার কি দিয়েছে, যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তটির পরিধির 2/9 ভাগ। মানে এই যদি একটা বৃত্ত থাকে, ধরো আমি এই বৃত্তচাপের কথা বলছি, এখান থেকে এতটা এতটা, এই চাপটা, ধরো আমি চাপটা যদি নাম দিই এ ও বি, এই এ ও বি চাপ, এই চাপটা কি বলেছে? বৃত্তচাপটা বৃত্তটির পরিধির 2/9 ভাগ, পরিধির 2/9 ভাগ, তাই না? বৃত্তটির পরিধির 2/9 ভাগ, তাহলে পরিধির রেসপেক্টে বলেছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে বৃত্তটির পরিধি যদি 9 ভাগ হয়, মানে 9 রেশিও হয়, তাহলে বৃত্তচাপটা কত হবে? বৃত্তচাপটা হবে 2 রেশিও, তাই না? নর্মাল বাবা, মানে টোটাল গোলটা যদি 9 রেশিও হয়, তাহলে এই যে ব্ল্যাক কালারে যে চাপটুকু এঁকেছি, এটা হবে 2 রেশিও। ঠিক আছে, এবার বলছে সেম কোশ্চেন, যে বৃত্তচাপটা দ্বারা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে, সেই কোণটার মান কত হবে? বৃত্তচাপটা দ্বারা কেন্দ্রে যদি আমি কোণ আঁকি একটা, তাহলে এই কোণটার মান কত হবে, এটা কোশ্চেন। তাহলে টোটাল যখন পরিধিটা পুরোপুরি নেব 9 রেশিও, তখন কোণটা কত হবে? তখন কোণটা হবে 360। তাহলে আমি যদি 1 রেশিও ধরি, তাহলে তখন হয়ে যাবে 360/9। আর আমি এখানে বৃত্তচাপটা কয় রেশিও আছে? 2 রেশিও আছে, তো 2 রেশিও থাকলে তখন কোণটা হয়ে যাবে 360/9 × 2। দেখো 40, তা 40 দিয়ে
80 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হয়ে গেল এখন 80 ডিগ্রি, অপশন বি। বোঝা গেল? কত ইজি দেখো কোশ্চেন গুলো, শুধু একটু কনসেপ্টটা তোমরা ক্লিয়ার দেবো। ঠিক আছে, চলো নেক্সট। দেখো বলা আছে যে একটা তামার তার বাঁকিয়ে 121 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ বানানো হলো। তার একটা তামার তার ছিল, যে তারটা কত লম্বা, 100, সরি লম্বা দেওয়া নেই, এই তামার তারকে বেঁকে একটা বর্গক্ষেত্র করা হয়েছে, তাই না? একটা বর্গ বানানো হয়েছে, সেই বর্গের 121 সেন্টিমিটার ক্ষেত্রফল। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে 121। এবার বলছে ওটা তারটিকে বাঁকিয়ে এবার কি বানানো হচ্ছে, বৃত্ত। তাহলে এই তারটাকে বাঁকিয়ে বর্গক্ষেত্র বানানো হয়েছিল, এটাকে আবার বাঁকিয়ে আবার বানানো হচ্ছে বৃত্ত। তাহলে তার বৃত্তটার ক্ষেত্রফল কত হবে তখন বার করতে বলেছে। বুঝতে পারছো? একটা তার আছে, সেই তারটা দিয়ে একটা বর্গক্ষেত্র বানিয়েছি প্রথমে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। তার ক্ষেত্রফল বলেছে 121। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? a² মানে 121। তাহলে এর মান কি হয়ে যাবে? √ওভার অফ 121। 121 কার রুট হয়? 11 রুট হয়। তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 11। তার মানে এই দিকটাও 11, এই দিকটাও 11, এই দিকটাও 11, এই দিকটাও 11। তাহলে আমি যদি বলি যে তারটি মোট, তারটির মোট দৈর্ঘ্য কত, মানে তারটি মোট কতটা লম্বা, তাহলে আমি কি বলবো? যে তারটি দেখো, এইটা, এইটা, এইটা আর এইটা, এই চারটা যোগ করে দিলে তারটা কতটা লম্বা পেয়ে যাবো। আর এই যে চারটে আমি বললাম, সেটাই কি, সেটাই তো অ্যাকচুয়ালি পরিসীমা। তাহলে পরিসীমা, তাই না? তার মানে তারটি মোট দৈর্ঘ্য যদি বার করতে চাই, তাহলে এখানে কি করবো, যে বর্গক্ষেত্রে যে পরিসীমা, বর্গ ক্ষেত্রে যে পরিসীমা, সেটা বার করলে আমার কাছে হয়ে যাবে। বুঝতে পারছো কনসেপ্টটা? আর বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4a, আর এর ভ্যালু তো আমরা জানি 11, তাহলে 44 পেয়ে গেলাম। তাহলে তারটির মোট দৈর্ঘ্য হচ্ছে 44 সেন্টিমিটার। এতটা তো ক্লিয়ার। এইবার এই তারটা দিয়েই কিন্তু বানানো হচ্ছে একটা বৃত্ত। তাহলে এই তারটা দিয়ে এবার কি বানিয়েছে? একটা বৃত্ত। তাহলে এইখানে তারটা যতটা ছিল, এই যে বৃত্তর যে এই তারটা, তারটা মানে কি, গোল গোল গোলটা, তাই না? এই যে দাগটা আমি দিচ্ছি, এটাই তো তারটা। তাহলে এইখানে তারটা যতটা ছিল, এখানে এই গোলটাও ততটা হবে। আর এই গোলটাকে কি বলে বৃত্তের ক্ষেত্রে? পরিধি। তাহলে বৃত্তের ক্ষেত্রে যে পরিধি মানে 2πr, এটা কত হবে না, এই তারটা যতটা লম্বা ছিল, কারণ সেটা দিয়েই তো বৃত্ত বানানো হয়েছে, আর সেটা ছিল 44, তাহলে 2πr এর ভ্যালু হবে 44। এবার দেখো, পায়ের ভ্যালু বসিয়ে দিলাম, ইন্টু আর সমান 44। এবার কাটো, এটা 22 × 2 = 44, 44 এর সাথে 44 কেটে যাবে, তাহলে আর এর মান কত হয়ে যাবে? 7। তাহলে এই বৃত্তটার যে ব্যাসার্ধ, সেটা পেয়ে গেলাম আমরা 7। এবার বৃত্তের ব্যাসার্ধ যদি আমি 7 পেয়ে যাই, আমার ক্ষেত্রফল বার করা নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, πr²। পাই মানে 22-এর 7, আর মানে 7 পেয়ে গেছি, 7 × 7 এটা দাও, 7 × 22 মানে 154। অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে প্রথমে তারটা দিয়ে বর্গক্ষেত্র ছিল, সেই বর্গক্ষেত্র থেকে আমি বের করে নিলাম প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তারপর তারটা কতটা লম্বা ছিল। তারটা কতটা লম্বা ছিল সেটা বার করবো কিভাবে, না বর্গক্ষেত্রের যেটা পরিসীমা ততটাই লম্বা, কারণ এটাই তো তারটা, এটাই তো তারটা, তাই না? তো এটা যতটা, এটাই হচ্ছে তারের দৈর্ঘ্য, আর এটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, সেটা পেয়ে গেলাম কত? 44। আর এটা দিয়ে বানানো হচ্ছে এবার বৃত্ত, ওই এই তারটা দিয়েই তো এবার বৃত্ত বানানো হচ্ছে। তাহলে ওই তারটা যদি 44 ছিল, তাহলে বৃত্তের এই যে তারটা আমি করলাম, এটাও 44ই হবে। আর বৃত্তের ক্ষেত্রে এই এই চারপাশে এই তারটাকে কি বলে? পরিধি। তাহলে বৃত্তের পরিধিটাই হয়ে যাবে 44। সেখান থেকে আমরা আর এর মানটা বার করলাম, আর বেরিয়ে গেলে বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে যাবে অটোমেটিক। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো বলেছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 1/4 বৃত্তের পরিসীমা নির্ণয় করো। 1/4 বৃত্তের পরিসীমা নির্ণয় করো মানে কি? মানে একটা যদি বৃত্ত থাকে, এই বৃত্তকে যদি 4 ভাগে ভাগ করা হয়, 4 ভাগে, তাহলে তুমি তার 1 ভাগের পরিসীমা বের করো। মানে এইটুকু তোমাকে বের করতে বলেছে, এইটা, এইটা, এইটা। বোঝা যাচ্ছে?
বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে 10, তার মানে এটাও 10 আর এটাও 10 আমি বলতে পারি, তাই তো, এটা কেন্দ্র। এবার এইটা এইটা কত আমাকে বার করতে হবে। দেখো টোটালটা, টোটাল পরিধিটা কত হবে সেটা আমি বের করি প্রথমে। না, পরিধি হবে 2/r, মানে 2 × 22 ইন্টু আর বলেছে 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 22×2 = 44, 440/7 টোটাল পরিধিটা, টোটালটা। তো এরই তো 1/4 এটা, 4/1 তো এটা, তাই না? টোটালটাকে যদি আমি 4 ভাগ করি, এটা 4 ভাগই করেছি আমরা, 1 2 3 4, তো এই 4 ভাগের পরিধি হচ্ছে এটা, 4 ভাগের পরিধি হচ্ছে এটা 440/7। আমাকে তো 1 ভাগের বার করতে হবে, এটা তো 1 ভাগ, তাহলে 1 ভাগের কত হবে 440/7 ইন্টু 4, 4 11 44, মানে 110/7, তাহলে এইটা পেয়ে গেলাম 110/7। এবার যদি আমাকে এটার পরিসীমা বের করতে দেয়, এটা যদি পরিসীমা বের করতে দেয়, তাহলে কি হবে বলো, 10 + 10 তো হবেই, এটা আর এটা তো যোগ করতে হবে আমাকে, এইটা প্লাস এইটা, সাথে কি যোগ করতে হবে, সাথে যোগ করতে হবে এই যেটা, এই অংশটা, তার মানে 110/7। তাহলে দেখো কত আসছে, 70 70 140 প্লাস 110 150 250/7। এবার একটু ভাগ করে নাও, 3 7 21, 5 7 35, তাহলে 35.7, মানে অপশন বিটাই হবে। দেখো জিনিসটা বুঝতে পারলে তো কি বললাম। প্রথমে আমাকে 4 ভাগের 1/4 মানে কি, 1/4 মানে এই বৃত্তটাকে 4 ভাগ, চতুর্থাংশ মানে কি 4, 4 চতুর্থ মানে 4, তার মধ্যে 1 ভাগ, 1/4 মানে এটাই 1/4, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ তোমাকে বার করতে বলেছে। তার মানে বৃত্তটাকে যদি 4 ভাগ করা হয়, তো 4 ভাগ করে নিলাম বৃত্তটা, তার মধ্যে যে 1 ভাগ মানে এইটুকু পড়ছে, এইটার পরিসীমা তোমাকে বার করতে দিয়েছে, এটার পরিসীমা। তার মধ্যে এই ব্যাসার্ধ দুটো আমি জানি 10 10 হবে, কোনো অসুবিধা নেই। এবার পরিসীমা মানে কি, বাউন্ড, এইটা এই অংশটাই, তাই না? তার মধ্যে এটা জানি 10 10 হবে, তাহলে এইটা বার করলেই আমার বাকি কাজটা হয়ে গেল। এবার এটা বার করবো কি করে, না টোটাল পরিধিটা আমি দেখলাম 440/7, টোটালটা আমি কত ধরেছি, 4 ভাগ করেছি, তাই না? তার মানে 4 ভাগের ভ্যালু হচ্ছে 440/7, সেখান থেকে যদি আমি এই 1 ভাগটা বের করি, তাহলে আমার এটা হয়ে যাবে। বা তুমি দেখো এটাকে আরেক রকম ভাবে বের করতে পারো, এই টোটাল পরিধি আমি পাচ্ছি কত, 440, তাহলে 440/7, এটা হচ্ছে টোটাল পরিধি। আচ্ছা, টোটাল পরিধি যখন এটা, তখন কোণটা কত, 360, তাহলে 360 কোণ হলে পরিধি হবে এটা, টোটাল কোণটা হচ্ছে 360, 360 কোণ হলে পরিধি হবে এটা। আর শুধুমাত্র এইটুকু কোণটা কত, এটা তোমরা বুঝতে পারছো না, যেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি কোণ হলে 440/7/360, আর যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে তখন পরিধিটা কত হবে, আর 90 ডিগ্রি কোণ হলে তাহলে ইন্টু 90 হয়ে যাবে উপরে, তা কাটাকাটি করলে ঘুরে ফিরে সে আবার একই আসবে, 110/7। তো তুমি এইভাবেও তুমি বের করতে পারো, কোনো ব্যাপার না। বা এই যেটা তোমাকে বললাম যে টোটাল 4 ভাগের পরিধি এটা, 1 ভাগের কত, সেভাবে বের করে নিতে পারো। তাহলে এটা পেয়ে গেলাম 110/7, একটা 10 একটা 10, তিনটাকে যোগ করে দিলাম, জায়গাটার পরিসীমা আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? চলো নেক্সট, আজকে লাস্ট কোশ্চেন, দেখি কি দেওয়া আছে। বলেছে একটা মাঠে একটা বৃত্তাকার রেসিং ট্র্যাক বানানো হয়েছে, যদি রেসিং ট্র্যাকের বাহ্যিক পরিধি এবং অভ্যন্তরীণ পরিধির পার্থক্য কত, 33, মানে একটা রেসিং ট্র্যাক আছে এরকম, সরি বৃত্ত আছে, যার বাহ্যিক আর অভ্যন্তরীণ পরিধির পার্থক্য বলেছে। আচ্ছা, বাইরের পরিধি, বাইরেরটাকে আমি বড় হাত ধরি, তাই না, আর ভেতরটাকে আমি ছোট হাত ধরছি, তাহলে বাইরের পরিধি হবে 2π বড় হাত, আর ভেতরেরটা হবে 2π ছোট হাত। এদের পার্থক্যটা বলা আছে তোমার, 2π বড় আর মাইনাস 2π ছোট আর, এটা বলা আছে 33। তাহলে রেসিং ট্র্যাকের প্রস্থ কত, মানে রেসিং প্রস্থ কত মানে কতটা চওড়া, রেসিং ট্র্যাকটা কতটা চওড়া। এবার মাঠের চওড়া আমরা জানি কি করে বার করতে হয়, 2π যদি কমন নিয়ে আর মাইনাস আর, আর এই আর মাইনাস আর এটাই তো প্রস্থ বা চওড়া,
এটাই তো চওড়া বোঝায়, তাহলে ইকুয়াল টু 33। এবার জাস্ট তুমি এটা মানটা বসিয়ে দাও, 2 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 22/7, এটা হচ্ছে r - r সমান ডান দিক হচ্ছে 33। এবার তাহলে r - 8 সমান কত হয়ে যাবে, 33 আছে। আর এই পুরো কোশ্চেনটা যদি ডান দিকে চলে যায়, তাহলে 7টা উপরে চলে আসবে, নিচে চলে আসবে 22 ইন্টু 2। এটা দাও 11 দিন, 11 2 22, 3 11 33। উপরে দেখো 3 7 21, নিচে হচ্ছে 4। এবার যদি এটা তুমি ভাগ করে নাও, 4 4 16, 4 5 20, 5 15 1 4, মানে অপশন ডি। ক্লিয়ার না ব্যাপারটা? সেম কনসেপ্টের ওপরেই, যে মাঠটা কতটা চওড়া, চওড়া মানে বড় আর থেকে ছোট আরকে বিয়োগ, এটাকে বাদ দিয়ে দিল, তাহলে পড়ে থাকবে মাঠটা চওড়া। মাঠটার প্রস্থ কত বা চওড়া কত একই জিনিস, জাস্ট তারপর এটা ক্যালকুলেশন। চওড়া বার করতে দিলেই পরিধি দেওয়া আছে, দুটোকে মাইনাস করে দিলেই আমার হয়ে যায়। পরিধি দুটোকে মাইনাস করলে অটোমেটিকলি চওড়ার ফর্মুলাটা চলে আসে আমার কাছে। ঠিক আছে, চলো আজ এটুকুই থাক। আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। এই রকমই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, চলো নেক্সট আবার পরের ক্লাসে আলোচনা করবো নেক্সট টপিক।